হ্যালো ভিউয়ার্স, সম্মানিত অভিভাবকবৃন্দ ও সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। হাজির আলিমিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত কৃষি শিক্ষা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা, হাজির আলিমিয়া সিটি কলেজ। আজকে আমরা পড়ব কৃষি শিক্ষা প্রথম পত্র, একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়। প্রথমে আমরা একটি চিত্র দেখে আসি। দেখতে পেলাম কোথাও বালি, পলি এবং কর্দম, অথবা একটি টবের মধ্যে মাটি যেখানে বালি, পলি এবং কর্দম। এটা দ্বারা আমরা কি বুঝতে পেলাম? মাটির কতগুলি ধরন, টাইপ বা বিভিন্ন ধরনের মাটি। তাহলে আজকে আমরা পড়ব মাটির বুনট। এই যে বিভিন্ন ধরনের মাটি আমরা বলতে পারলাম, কোনটি বালি, পলি এবং কর্দম, একে বলে মাটির বুনট। তাহলে আজকে আমাদের পাঠ মাটির বুনট। তো এখানকার শিক্ষণফল হলো এই পাঠ শেষে শিক্ষার্থীরা মাটির বুনটের ধারণা ব্যাখ্যা করতে পারবে, মাটির বুনট রূপান্তরের পদ্ধতি সমূহ বর্ণনা করতে পারবে, মাটির বুনট রূপান্তরকরণের গুরুত্ব উপলব্ধি করতে পারবে। এবার আমরা মাটির বুনট কাকে বলে? মাটির বুনট হলো মাটির একটি ভৌত ধর্ম। মাটিস্থ বালি, পলি এবং কর্দম কণার শতকরা অনুপাত, এর পরিমাণকেই বলে মাটির বুনট। অন্য কথায় বলা যায় মাটির কণার স্থূলতা বা সূক্ষ্মতার পরিমাপককেই বলে মাটির বুনট। ইংরেজিতে আমরা বলি সংজ্ঞাটি, তাহলে সয়েল টেক্সচার রেফার্স টু দি রিলেটিভ পার্সেন্টেজ অফ স্যান্ড, সিল অ্যান্ড ক্লে ইন সয়েল। ইন আদার ওয়ার্ডস, ইট ইজ দি coarseness or fineness of soil particles or soil separates. এবার আমরা দেখে আসি বাংলাদেশের বুনট ভিত্তিক যে অবস্থান, মাটির কি অবস্থা আছে। উপরে বর্ণনাটি দেখানো হয়েছে কেলে, তারপর এটা লোম, সিল্ট, পলি, স্যান্ডি বা বালি, ক্লে লোম বা কর্দম দোআঁশ, স্যান্ডি কেলে, দোআঁশ পলি, সিল্টি লুম, পলি দোআঁশ, সিল্ট ক্লে লুম, পলি এঁটেল দোআঁশ, সিল্ট ক্লে, পলি কর্দম, লোমি স্যান্ড তার মানে দোআঁশ বালি, আর স্যান্ডি লুম বেলে দোআঁশ এবং স্যান্ডি ক্লে লুম বালি, পলি এবং দোআঁশ। এটাকে আমরা বলছি স্যান্ডি ক্লে লুম, মানে হলো বেলে কর্দম দোআঁশ, বেলে কর্দম দোআঁশ বা বেলে এঁটেল দোআঁশ। স্যান্ডি ক্লে লুম, বেলে এঁটেল দোআঁশ। বাংলাদেশের মাটির বুনট ভিত্তিক অবস্থান দেখলাম। এবার আমরা দেখে আসি মাটির যে বললাম প্রাথমিক কণা বা মাটির কণার যে আকার, সেটি কী আসলে। মাটির কণার আকার তিনটি। প্রাথমিক কণা বালি, পলি এবং কর্দম, স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে। বালি, পলি এবং কর্দম, স্যান্ড, সিল্ট অ্যান্ড ক্লে। স্যান্ড হলো যার আয়তন 2 থেকে 0.05 মিলিমিটার, যা ব্যাস 2 থেকে 0.05 মিলিমিটার। ক্লেটা হবে, সিল্টটা হবে 0.05 থেকে 0.002 মিলিমিটার, আর ক্লে বা কর্দম হবে লেস দ্যান 0.002 মিলিমিটার। তার মানে 0.002 মিলিমিটার চেয়ে কম হলে সেটাকে আমরা বলতেছি ক্লে বা কর্দম, আর 0.05 থেকে 0.002 মিলিমিটারের মধ্যে হলে সেটিকে আমরা বলতেছি সিল্ট বা পলি, আর 2 থেকে 0.05 অর্থাৎ 0.05 থেকে 2 এই মিলিমিটারের মধ্যে হলে সেটাকে আমরা বলতেছি স্যান্ড বা বালি। এই যে মূলত তিন প্রকার প্রাথমিক কণা, বালি, পলি এবং কর্দম, এই বালি, পলি এবং কর্দম কণার যে উপস্থিতি, শতকরা হার, শতকরা অনুপাত বা পরিমাণ, সেটি হলো মাটির বুনট। বুনট ভিত্তিক মাটিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো আমরা ইউএসডিএ যে পদ্ধতি, আন্তর্জাতিক পদ্ধতি, সেই ভাগ অনুযায়ী মাটিকে মূলত 12 ভাগে ভাগ করা হয়েছে। মাটির বুনট ভিত্তিক যে শ্রেণীবিন্যাস, সেটা হলো বেলে, বেলে পলি, বেলে দোআঁশ, দোআঁশ, পলি দোআঁশ, পলি, বেলে এঁটেল দোআঁশ, পলি এঁটেল দোআঁশ, এঁটেল দোআঁশ, বেলে এঁটেল, পলি এঁটেল এবং এঁটেল। এর মধ্যে আবার বালি, পলি এবং কর্দম করার অনুপাত অনুযায়ী এটাকে মূলত শ্রেণীবিন্যাস দেখানো হয়েছে। আমরা মূলত মাটির বুনটে যদি শ্রেণীবিন্যাস করি, ভাগ করি, তাহলে আমরা বলবো মাটির বুনট ভিত্তিক শ্রেণীবিন্যাস হলো 12টি, যেটা আমরা নাম বললাম এতক্ষণ।
মাটি 12 প্রকারের। পরে আসি একটি ট্রায়াঙ্গেল, ইউএসডিএ ট্রায়াঙ্গেল। এই ট্রায়াঙ্গেল দিয়ে মাটির বুনট পরিমাণ করা যায়, বের করা যায়। এখানে 3 দিকে 3টা জিনিস দেওয়া আছে। একদিকে বলা হয়েছে শতকরা অনুপাতে স্যান্ড, পার্সেন্ট স্যান্ড অর্থাৎ বালির শতকরা পরিমাণ। আরেক দিকে আছে পার্সেন্ট সিল্ট মানে পলির শতকরা অনুপাত। আর পাশে আছে পার্সেন্ট ক্লে কর্দমের শতকরা অনুপাত। এখন এই 3টি কণার অনুপাত শতকরা হারে যদি কোনো মাটিতে দেওয়া থাকে তাহলে ওই 3টি পয়েন্ট ট্রায়াঙ্গেলের যে জায়গাতে মিলে যাবে ওই মাটিটি হবে সংশ্লিষ্ট মাটি। আমরা যেটি উদাহরণ দেখি যে কোনো একটা মাটিতে 50 ভাগ বালি আছে। 50 ভাগ বালির জন্য আমরা এখান থেকে টান দিয়ে দেখালাম 50 ভাগ বালি। আর সেখানে সিল্ট বা পলি আছে 20 ভাগ। তাহলে 20 ভাগ নিয়ে আসলে আমরা বালির এখানে যদি নিয়ে আসি তাহলে এই জায়গায় এসে দাঁড়ালো। আর পার্সেন্ট অফ ক্লে কর্দমের ভাগ আছে 30। তাহলে 30টাকে আমরা টেনে দিয়ে এই 3টি রেখা যে জায়গায় মিলে গেল, যে পয়েন্টটাতে মিলে গেল, ট্রায়াঙ্গেলের মধ্যে যে জায়গাটা এটি দাঁড়াবে সংশ্লিষ্ট মাটিতে হবে সেই বুনটের। এখানে যে উদাহরণ 50% বালি, 20% পলি এবং 30% কর্দম যদি থাকে কোনো মাটি, তাহলে সে মাটির যে অবস্থান সেটা দাঁড়ালো স্যান্ডি ক্লে লুম। স্যান্ডি ক্লে লুম, যেটা বেলে এঁটেল দোআঁশ। বেলে এঁটেল দোআঁশ, স্যান্ডি ক্লে লুম। অর্থাৎ এই যে হলুদ বর্ণের চিত্রটি দেখানো হয়েছে এর যে কোনো জায়গায় যদি দাঁড়াতো তাহলে সেই মাটিটি হতো বেলে এঁটেল দোআঁশ। অনুরূপভাবে অন্য যে কোনো পরিমাণ বালি, পলি ও কর্দম কণার শতকরা অনুপাত নিয়ে আমরা যদি এই ট্রায়াঙ্গেলের মধ্যে ত্রিভুজের মধ্যে বসাই তাহলে যে জায়গাটায় গিয়ে তাদের আলটিমেট গোলটা হবে, আলটিমেট যে জায়গাটায় গিয়ে দাঁড়াবে সংশ্লিষ্ট মাটিতে হবে সেই বুনটের। এইভাবে মাটির বুনট বের করা যায়। এবার সে মাটির বুনটের গুরুত্ব। মাটির বুনট ফসল উৎপাদনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভৌত উপাদান এবং ফসল উৎপাদনের পর মাটির বুনট প্রভাব বিস্তার করে। আমরা দেখি কী কী প্রভাব ফেলে। প্রথমে মাটির বুনটের মাধ্যমে মাটির শ্রেণীবিন্যাস করা যায়। কোন মাটিটি কী ধরনের, বেলে, পলি, কর্দম ইত্যাদি যে আমরা বলতে পারি, এটি মূলত বুনটের ভিত্তিতে বলা হয়। কিন্তু মানে মাটির বুনটকে শ্রেণীবিন্যাস করতে সহায়তা করে, মাটিকে শ্রেণীবিন্যাস করতে সহায়তা করে মাটির বুনট। নেক্সট হলো মাটির বুনটের মাধ্যমে কোনো মাটিতে কী ফসল চাষ করা যাবে তা নির্ধারণ করা যায়। অর্থাৎ কোনো মাটি যদি হয় বেলে, তাহলে সেই মাটিতে বেলে যে সমস্ত ফসল বেলে মাটিতে ভালো জন্মে সেই ফসল চাষ করা হবে। যদি হয় কেলে, তাহলে ওইখানে কেলেতে ভালো জন্মে এমন ফসল চাষ করা হবে বা চাষ করা যাবে। এভাবে কোন মাটিতে কী ফসল চাষ করা যাবে তা নির্ধারণ করে মাটির বুনট। নেক্সট মাটির বুনটের মাধ্যমে পানি ধারণ ক্ষমতা জানা যায়। অর্থাৎ মাটিতে যদি ক্লের পরিমাণ বেশি থাকে, কর্দমের পরিমাণ বেশি থাকে, তাহলে তার পানি ধারণ ক্ষমতা হবে বেশি। বালির পরিমাণ যদি বেশি হয় তাহলে পানি ধারণ ক্ষমতা হবে কম। এইভাবে আমরা মাটির শ্রেণীবিন্যাস করে মাটির পানি ধারণ ক্ষমতা সম্পর্কেও জানতে পারি। নেক্সট সেচের পানির পরিমাণ নির্ধারণ করা যায় একইভাবে। অর্থাৎ মাটির পানি ধারণ ক্ষমতা যদি কম হয় তাহলে সেচের পানির পরিমাণটি যাবে বেড়ে। আর যদি পানি ধারণ ক্ষমতা বেশি হয় তাহলে কম পরিমাণ সেচ দিলেও হবে। অর্থাৎ মাটির পানি ধারণ ক্ষমতা জেনে মাটির বুনট জেনে আমরা সেচের পরিমাণও নির্ধারণ করতে পারবো যে কোন মাটিতে কতটুকু সেচ দেওয়া দরকার। সেচ পদ্ধতি নির্বাচন করা সহজ। আমরা কোন মাটিতে কী পদ্ধতিতে সেচ দেব সেটি নির্ণয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটির বুনট। এসলো মাটির পুষ্টি ধারণ ক্ষমতা সম্পর্কে জানা যায়। অর্থাৎ মূলত বেলেতে পুষ্টি ধারণ ক্ষমতা কম এবং ধীরে ধীরে যদি কর্দমের দিকে যায় তাহলে তার পুষ্টি ধারণ ক্ষমতা বেড়ে যায়, ফলে ফসল উৎপাদন ক্ষমতাও বেড়ে যায়, উর্বরতাও বেড়ে যায়। এই কারণে মাটির পুষ্টি ধারণ ক্ষমতা সম্পর্কে জানা যায় মাটির বুনট জেনে। এসলো মাটির বুনটের উপর ভিত্তি করে ফসল বিন্যাস করতে হবে। অর্থাৎ কোন মাটিতে আমরা কী কী ফসল ফলাতে পারবো একটি বছরের নির্দিষ্ট পরিমাণ জমিতে, এক বছরের মধ্যে যে ফসলগুলি ফলানো হবে সেটাকে বলে ফসল বিন্যাস। তাহলে আমরা ফসল বিন্যাস নির্ণয় করতে মাটির বুনটের উপর নির্ভর করব, অথবা মাটির বুনটের উপর ভিত্তি করে মাটির ফসল বিন্যাস নির্ধারণ করা হবে। নেক্সট হলো মাটির বায়ু চলাচলের অবস্থা, উর্বরতা, উৎপাদন ক্ষমতা ইত্যাদি বুনটের দ্বারা নিয়ন্ত্রিত হয়। কোন মাটিতে বায়ু চলাচল অবস্থা কেমন, তার উর্বরতা কেমন, উৎপাদন ক্ষমতা কেমন, এটিও বুনট দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে মাটির বুনট ফসল উৎপাদন, মাটির শ্রেণীবিন্যাস, পানি ধারণ ক্ষমতা, সেচ ইত্যাদি, পুষ্টি ধারণ ক্ষমতা ইত্যাদির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটির বুনট, বা নিয়ামক হিসাবে গুরুত্ব পালন করে মাটির বুনট। পাশে মাটির বুনট রূপান্তর করা যায়, এক মাটি থেকে আরেক মাটিতে রূপান্তরের প্রয়োজনে করা যায়। এখানে আমরা প্রথমে দেখব বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর। বেলে মাটিকে কিভাবে
দোআঁশ মাটিতে রূপান্তর করা যায়, কারণ বেলে মাটি থেকে দোআঁশ মাটির ফসল উৎপাদনের যে ভার, প্রায় সব ফসল উৎপাদনের জন্য দোআঁশ মাটি অত্যন্ত ভালো। এই কারণে বেলে মাটি যদি কোথাও থাকে, তাহলে যদিও বলা হয়েছে এটা ভৌত ধর্ম, ধীরে পরিবর্তনশীল, তারপরে অবস্থার প্রেক্ষাপটে বেলে মাটিকেও দোআঁশ মাটিতে বা যে কোনো মাটিকে অন্য মাটিতে বা বুনাটে রূপান্তর করা যায়। এখানে আমরা দেখব বেলে মাটিকে কীভাবে দোআঁশ মাটিতে রূপান্তর করা যায়। নাম্বার 1 হলো এঁটেল মাটিকে এঁটেল মাটি ব্যবহার করে, অর্থাৎ বেলে মাটির মধ্যে যদি আমরা এঁটেল মাটি যোগ করি, তাহলে বেলে এবং এঁটেল এবং বালি দুটি যোগ হয়ে একে মাঝামাঝি অবস্থায় এসে দাঁড়াবে, সেটি হবে মাটির যে বুনটের অবস্থা, সেটিকে আমরা দোআঁশ বলতে পারি। ফলে পাট, বীজতলার জন্য, উদ্যান ফসলের জন্য গাছের গোড়ার মাটির বুনট সহজে পরিবর্তন করা যায়। বেলে মাটিতে এঁটেল মাটি প্রয়োগ করে বুনট পরিবর্তন করা যায়। মাটির উপরের স্তরে এই সূক্ষ্ম কণা বা সূক্ষ্মরন্ধ্র থাকে, সাধারণত নিম্ন স্তরে সূক্ষ্মরন্ধ্র থাকে, উপরের দিকে থাকে স্থূল কণা বা স্থূল রন্ধ্র। মাটির উপরের স্তরে নিম্ন স্তরে মাটির গভীরভাবে চাষ দিয়ে পরিমাণ মতো বুনটে রূপান্তর করা যায়। মাটি যত গভীরে চাষ করা হবে দোআঁশ মাটি, তত দোআঁশ মাটিতে বেলে মাটিটা তখন দোআঁশ মাটিতে রূপান্তরিত হবে। অথবা বেলে মাটির মধ্যে আমরা এঁটেল মাটি মিশিয়ে মিক্সড করে মাটির বুনট রূপান্তর করতে পারি বা দোআঁশ রূপান্তরিত করতে পারি। নিশ্চয়ই জৈব সার ব্যবহার করে, জৈব সার একধারে মাটির প্রাণ, ফলে জৈব সার যদি আমরা প্রয়োগ করি তাহলে মাটির উৎপাদন ক্ষমতা বাড়ে, সেই সাথে সাথে মাটির বুনটও পরিবর্তিত হতে থাকে। এভাবে মাটির বুনট পরিবর্তনে, অর্থাৎ বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তরে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাটির বুনট বা জৈব সার প্রয়োগ। জৈব সার প্রয়োগ করে আমরা এভাবে বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে পারি। নেক্সট হলো কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। বিশেষ প্রজাতির কেঁচো ব্যবহার করে কোনো উদ্ভিদ বা প্রাণীর বর্জ্য দেহাবশেষ প্রক্রিয়াজাতকরণের পরে যে সার পাওয়া যায় তাই হলো কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট। জৈব সার, জৈব পদার্থ খাওয়ার পরে কেঁচো যে মল ত্যাগ করে, সেই কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট, সেটি লাল কেঁচো, খড়কুটো ফসলের অবশিষ্টাংশ রান্না করে উচ্ছিষ্টাংশ মাটির সমন্বয়ে যে জৈব সার তৈরি হয় তাকে ভার্মি কম্পোস্ট বলে, এবং এই পদ্ধতিকে বলে ভার্মি কালচার। মূলত ভার্মি কম্পোস্টের ফলে যে উপকারটি হয় মাটির, সেটা হল মাটির উর্বরতা শক্তি বাড়ে, মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে, সহজে সংরক্ষণ ও বাজারজাতকরণ করা যায়, মাটির ভৌত রাসায়নিক জৈবিক গুণাগুণ পরিবর্তন বৃদ্ধি করে, মাটির প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অধিকাংশটাই বৃদ্ধি পায়, উৎপাদিত ফসলের গুণগত মান বাড়ে, মাটির গঠন উন্নত হয়, মাটির পিএইচ মান নিয়ন্ত্রণ সহ মাটির বিষক্রিয়া দূর হয়। এই সমস্ত সারের গুণাগুণ মাটিতে দীর্ঘদিন ধরে রাখার ফলে পরবর্তী ফসলের পর ইতিবাচক প্রভাব ফেলে। কম্পোস্ট সার নিয়মিত ব্যবহার করে মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়িয়ে এঁটেল মাটিকে বায়ু চলাচল বৃদ্ধি করা যায়। নেক্সট হলো কম্পোস্ট ব্যবহার করে। কম্পোস্ট অর্থ একটি ল্যাটিন শব্দ, যার অর্থ হলো কয়েকটি জিনিসকে একত্রীকরণ বা মেশানো। কয়েকটি জিনিস একত্রে মিশিয়ে স্তরে স্তরে সাজিয়ে যে সার করা হয় তাকে বলা হয় কম্পোস্ট সার বা কম্পোস্ট সার। একদিকে কম্পোস্ট সার প্রয়োগের ফলে একদিকে যেমন ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ে, অন্যদিকে মাটির উর্বরতাও বৃদ্ধি হয়। এতে রাসায়নিক সারের গুণাগুণ নির্ভরশীলতা কমে যায়, উপর নির্ভরশীলতা কমে যায়। কম্পোস্ট সার নিয়মিত ব্যবহার করে মাটির জৈব পদার্থের পরিমাণ বাড়ে এবং এঁটেল মাটির বায়ু চলাচল ক্ষমতা বাড়ে, ফলে বেলে মাটি ধীরে ধীরে রূপান্তরিত হয় দোআঁশ মাটিতে। সবুজ সার ব্যবহার করে। জমিতে সবুজ সার প্রয়োগ করে জৈব পদার্থ বৃদ্ধির সাথে সাথে মাটির হালকা বুনটের মাটি এবং এঁটেল মাটির দানাবন্ধন বাড়িয়ে মাটিকে দোআঁশ মাটিতে পরিণত করে। সবুজ ঘাস মাটির সাথে মিশিয়ে দেওয়ার পরে মাটির অণুজীবগুলির কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং জৈব পদার্থের বিয়োজন ঘটে এবং পচনশীল জৈব সারে পরিণত হয়। বাংলাদেশের আবহাওয়া উপযোগী জৈব সারগুলি হলো ধৈঞ্চা, গোমটর, শন, বরবটি, শিম ইত্যাদি। এভাবে সবুজ সার প্রয়োগ করে আমরা মাটির বুনট পরিবর্তন করতে পারি, অর্থাৎ বেলে মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে পারি। এবার আসি এঁটেল মাটিকে কীভাবে দোআঁশ মাটিতে রূপান্তর করব। এঁটেল মাটিকেও দোআঁশ মাটিতে রূপান্তর করা দরকার হতে পারে ফসল উৎপাদনের জন্য, যেহেতু আমরা বলেছি দোআঁশ মাটি হলো সবচাইতে ভালো ফসল উৎপাদনের জন্য। এই জন্য এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে যে দরকার সেটা হলো বেলে মাটি ব্যবহার করা। ঠিক যেমন আমরা বেলে মাটিতে বলেছিলাম এঁটেল মাটি ব্যবহার করতে, তেমনি এঁটেল মাটিকে যদি আমরা বেলে মাটি ব্যবহার করি, একটার সঙ্গে একটা যদি মিশিয়ে দেই, তাহলে কী হবে, মাটিতে ধীরে ধীরে বুনট রূপান্তরিত হয়ে দোআঁশে রূপান্তরিত হবে। সবুজ সার ব্যবহার করে। সবুজ সার প্রয়োগ করলে জৈব পদার্থের বৃদ্ধি পাবে, মাটির বুনটের মাটিকে এঁটেল মাটির দানাবন্ধন বাড়িয়ে দিবে বা ফলে ফসলের দোআঁশ ভাবাপন্ন অবস্থা করে তুলবে, ফসল উৎপাদন ক্ষমতা বাড়িয়ে দেবে। মাটিতে মিশিয়ে দেওয়ার পরে মাটির অণুজীবগুলির কার্যকারিতা বৃদ্ধি পাবে। এইভাবে সবুজ সার প্রয়োগ করে আমরা এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে পারি। মূলত বুনটের উন্নয়ন করে এই সবুজ সার। খামারজাত সার। খামারজাত সার হল গৃহপালিত পশুপাখির মলমূত্র, উচ্ছিষ্ট গোয়াল ঘরের আবর্জনা
ও খামারের কৃষিজাত দ্রব্য একত্রে মিশিয়ে পচিয়ে যে সার করা হয় তাকে বলা হয় খামারজাত সার। খামারজাত সার ব্যবহার করলে মাটির উপরের স্তরের পানি ধারণ ক্ষমতা বাড়ে, বেলে মাটি দোআঁশ মাটিতে রূপান্তরিত হয়। আসলে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট, আমরা আগে যেটা বলেছি যে কেঁচো কম্পোস্ট যদি আমরা প্রয়োগ করি তাহলে কেঁচো যে মল ত্যাগ করবে সেটি মাটির বুনট পরিবর্তনে সহায়তা করবে। এক্ষেত্রে এঁটেল মাটিতে যদি আমরা প্রয়োগ করি তাহলে এঁটেল মাটিকে ধীরে ধীরে ভেঙে ঝুরঝুর করে দিবে এবং বাতাস এবং পানি সরবরাহ বৃদ্ধি পাবে, ফলে মাটিটি দোআঁশ মাটি হয় এবং পানি ধারণ ক্ষমতা বাড়ে। তাই ভার্মি কম্পোস্ট প্রয়োগ করে মাটিকে আমরা এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে পারি। নেক্সট জৈব সার ব্যবহার করে বিভিন্ন প্রকার জৈব সার মাটির প্রাণ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদানের আধার হিসাবে কাজ করে। এগুলি মাটির বাফার ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে, অর্থাৎ একটি মাটির মানকে ধরে রাখতে সহায়তা করে, ধীরে ধীরে এঁটেল মাটিকে ঝুরঝুরে করে দোআঁশ মাটিতে রূপান্তরিত করে। জমির নাড়া পুড়িয়ে, আমরা জমিতে যদি নাড়া পুড়িয়ে দিই তাহলে সেখানে যে ছাইটি উৎপাদন হবে সেই ছাইটি এঁটেল মাটির সঙ্গে মিশলে এটি দোআঁশ মাটিতে রূপান্তরিত হবে। আসলে রোলার যন্ত্র ব্যবহার করে, রোলার যন্ত্র দ্বারা মাটির উপরে চাপ প্রয়োগ করলে মাটিতে বিদ্যমান পানি উপরে উঠে আসবে এবং এর ফলে বেলে মাটি দোআঁশ মাটি এঁটেল মাটিটা ধীরে ধীরে দোআঁশ মাটিতে রূপান্তরিত হবে। এইভাবে মূলত আমরা মাটির বুনট একটি বেলে থেকে দোআঁশ এবং এঁটেল মাটিকে দোআঁশ মাটিতে রূপান্তর করতে পারি ফসল উৎপাদনের স্বার্থে। এবার আসি বুনট রূপান্তরের গুণত্ব কেন, আমরা কেন মাটির বুনট রূপান্তর করতে চাই বা করব, সেটি ফসল উৎপাদনের সাথে এটি সংশ্লিষ্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু বলেই আমরা মাটির বুনট রূপান্তর করতে চাই। কারণ সব ফসলের জন্য উত্তম মাটি হলো দোআঁশ মাটি। মূলত 3 ভাগে যে ভাগ করা হয়েছে বালি, পলি এবং বেলে, দোআঁশ ও এঁটেল, এর মধ্যে বেলে মাটি ও এঁটেল মাটি কৃষির জন্য উপযোগী নয়, কারণ বেলে মাটি পানি ধারণ ক্ষমতা থাকে কম 5%-এর মতো, আর এঁটেল মাটির পানি ধারণ ক্ষমতা অত্যধিক 50%-এর মতো। মাটিতে সূক্ষ্ম সূক্ষ্ম রন্ধ্রের পরিমাণের তারতম্যের কারণেই এই বৈষম্যটি হয়, ফলে এই ধরনের মাটিতে ফসল উৎপাদনের অনুকূল ভৌত, রাসায়নিক ও জৈবিক অবস্থা বিদ্যমান থাকে না। তাই কৃষির উন্নয়নের জন্য মূলত মাটির বুনট রূপান্তর দরকার। উল্লেখ্য যে দোআঁশ মাটির পানি ধারণ ক্ষমতা 35%, বায়ু চলাচল ক্ষমতা মধ্যম, এই কারণে এতে সূক্ষ্ম ও স্থূল রন্ধ্রের পরিমাণ প্রায় সমান 1:1 অনুপাতে থাকে। আসলে ফসল চাষের জন্য মাটির বুনট রূপান্তর দরকার। অর্থাৎ মাটিতে বুনট যেহেতু মাটির একটি গুরুত্বপূর্ণ ভৌত ধর্ম, কোনো মাটিতে কোন ধরনের ফসল উৎপাদন করা হবে তা মাটির বুনটের উপর নির্ভর করে। এই কারণে ফসল চাষের জন্য মাটির বুনটটি, ফসল চাষের জন্য বা ফসল চাষের উপযোগী করার জন্য মাটির বুনট রূপান্তর দরকার। আসলে সীমিত কৃষি জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য মাটির বুনট রূপান্তর দরকার। অর্থাৎ আমরা যদি লাভজনক ফসল চাষ করতে চাই তাহলে সীমিত পরিমাণ কৃষি জমিতে আমরা অধিক ফসল ফলাতে চাই। এই সীমিত কৃষি জমিতে অধিক উৎপাদন করে ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে মাটির বুনট রূপান্তর দরকার হয়। এক কথা যদি আমরা বলতে চাই তাহলে মাটির বুনট ফসল উৎপাদনের জন্য, কৃষি উন্নয়নের জন্য এবং অধিক ফসল উৎপাদনের জন্য মাটির বুনট রূপান্তর দরকার। এবার আসি আমরা জয় কাজ, মাটির বুনট ফসলের উপর কী প্রভাব ফেলে তা বর্ণনা করো বা ব্যাখ্যা করো। অর্থাৎ মূলত এটি মাটির বুনট এর যে গুরুত্ব সেটি জোড়ার কাজ, মাটির বুনট ফসলের উপর কী প্রভাব ফেলে। মূল্যায়ন, এখানকার যে প্রশ্ন জ্ঞান অনুধাবনের মধ্যে উল্লেখযোগ্য প্রশ্ন হলো মাটির বুনট বলতে কী বোঝায়, মাটির বুনট জানা জরুরি কেন, মাটির বুনটের উপর ভিত্তি করে এটি কয় ভাগে ভাগ করা হয়েছে, সেটা হতে পারে ইউএসডি এই পদ্ধতিতে অথবা আইএসএস পদ্ধতিতে। ভার্মি কম্পোস্ট কি, আমি যা বললাম কেঁচো দিয়ে তৈরি সার যেটি ফসল উৎপাদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অথবা মাটির বুনট পরিবর্তনের সহায়ক হয়, সেটি হলো ভার্মি কম্পোস্ট। কম্পোস্ট মাটির ভৌত গঠনে উন্নয়নে কীভাবে সহায়তা করে। কম্পোস্ট বা জৈব সার একটি মাটির ভৌত গঠন উন্নয়নে সহায়তা করে, কারণ এটি মাটির আধার হিসাবে কাজ করে, সকল পুষ্টি উপাদানের আধার হিসাবে কাজ করে এবং মাটির ভৌত গুণাগুণ উন্নয়নে সহায়তা করে। আসলে মাটির বুনট পরিবর্তন করা প্রয়োজন কেন, আমরা যেটা বললাম যে ফসল উৎপাদনের জন্য, ফসলের অধিক কম জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য এবং কৃষি পদ্ধতির পরিবর্তনের জন্যই মূলত মাটির বুনট পরিবর্তন করা প্রয়োজন। পাশে বাড়ি কাজ, একটি মাটিতে যদি 40% বালি, 30% পলি এবং 30% কর্দম থাকে তাহলে মাটিটি
বুনট কী হবে এটা বের করা, একটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। একটি মাটিতে 40% বালি, 30% পলি আর 30% কর্দম, তাহলে মাটিটির বুনট কী হবে এটা বের করে নিয়ে আসবে। অর্থাৎ আমরা ট্রায়াঙ্গেলে যদি বসাই, ইউএসডি এর যে ট্রায়াঙ্গেল আছে, সয়েল টেক্সচার ট্রায়াঙ্গেল, সেখানে যদি আমরা বসাই একদিকে বালি, একদিকে পলি এবং একদিকে কর্দম, তাহলে 3টি জায়গা যেখানে গিয়ে দাঁড়াবে সেটি হবে ওই মাটির বুনট। এটা বাড়ির থেকে করে নিয়ে আসবে যে একটি মাটিতে 40% বালি, 30% পলি এবং 30% কর্দম থাকলে সে মাটিটি কী ধরনের বুনট হয়। আবারও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মাটিটাকে ইমপ্রুভ করতে হবে, স্যান্ডি সয়েলকে লোমিতে, অথবা ক্লেকে লুমেতে, অথবা বেলে মাটিকে দোআঁশে, অথবা এঁটেল মাটিকে দোআঁশে রূপান্তর করার জন্য নিরন্তর প্রচেষ্টা দরকার। কারণ ফসল উৎপাদনের জন্য অত্যন্ত ভালো বা উপযোগী মাটি হলো মাটির দোআঁশ মাটি। সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো। নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোবে, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। দেখা হবে আবারও পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থেকো। শুভ কামনা রইল সকলের জন্য।